প্রিয় দর্শক, আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি নিউজ 24 এর নিয়মিত আয়োজন রূপালী ব্যাংক লিমিটেড অর্থনীতি ভাবনা অনুষ্ঠানে। আপনারা জানেন যে এই অনুষ্ঠানে আমরা অর্থনীতির বিভিন্ন দিক নিয়ে আলোচনা করি। আজকে আমরা আলোচনা করতে চলেছি স্বাস্থ্য অর্থনীতি নিয়ে। সাধারণত আমরা অর্থনীতির কোর দিকগুলো নিয়ে আমরা আলোচনা করি এবং বড় বড় অর্থনীতিবিদ, ব্যবসায়ী যারা অর্থনীতির বিভিন্ন দিকের সঙ্গে পরিচিত থাকেন তাদেরকে নিয়ে আমরা কথা বলি। কিন্তু আমরা গত সপ্তাহে যেমন আলোচনা করেছিলাম কৃষি অর্থনীতি নিয়ে, তেমনি আমরা চিন্তা করছি যে অর্থনীতির স্পেসিফিক কতগুলো খাত নিয়ে আলোচনা করা দরকার। একটা হচ্ছে তেমনই একটা খাত হচ্ছে স্বাস্থ্য অর্থনীতি। আর কথা বলবার জন্য স্টুডিওতে আমাদের আমন্ত্রণে সাড়া দিয়ে এসছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বাস্থ্য অর্থনীতি ইনস্টিটিউটের অধ্যাপক ডক্টর সৈয়দ আব্দুল হামিদ। ডক্টর সৈয়দ আব্দুল হামিদ, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। এবং আমি মনে করি যে স্বাস্থ্য অর্থনীতি একটা খুব বড় খাত, গুরুত্বপূর্ণ খাত, যে খাতের সঙ্গে প্রত্যেকটা নাগরিক জড়িত। প্রত্যেকটা, মানে শিশু থেকে শুরু করে, মানে যদি জনসংখ্যা 18 কোটি হয়, 17 কোটি 51 লাখ হয়, যত জনসংখ্যা, এভরি ওয়ান ইজ কানেক্টেড টু স্বাস্থ্য অর্থনীতি। তো কৃষি অর্থনীতিতে যেমন কানেক্টেড থাকেন, স্বাস্থ্য অর্থনীতি বলতে আপনি যেহেতু এই সেক্টরে শিক্ষকতা করছেন, আপনি লেখালেখি করছেন, গবেষণা করছেন, এটাকে আপনি কিভাবে ডিফাইন করেন? স্বাস্থ্য অর্থনীতির কোনো কি ডেফিনেশন দেওয়া যায়? হ্যাঁ, ডেফিনেশন দেওয়া যায়, এটা সংজ্ঞায়িত করা যায়। আপনি যেটা দিয়ে শুরু করলেন, বেসিক্যালি স্বাস্থ্যের যে বিষয়টা, আমাদের মায়ের গর্ভ থেকেই স্বাস্থ্যের বিষয়টা শুরু হয়। দ্যাট মিনস আমাদের যখন আমরা মায়ের গর্ভেই কনসিভ করে মা, তখন কিন্তু স্বাস্থ্যের বিষয়টা জড়িত এবং মৃত্যু পর্যন্ত কিন্তু স্বাস্থ্যের যে দৌড় সেটা কিন্তু থাকে। দ্যাট মিনস স্বাস্থ্যের যে লাইফ সাইকেল, এটা মাতৃগর্ভ থেকে শুরু হয়ে তারপর আমরা ভূমিষ্ঠ হই, আমরা বেড়ে উঠি, আমরা যুবক হই, কিশোর হই, যুবক হই, একসময় বৃদ্ধ হয়ে যায়। সো সব জায়গায় কিন্তু স্বাস্থ্যের এবং 24/7 কিন্তু আমাদের এই স্বাস্থ্যের বিষয়টা নিয়েই থাকতে হয়। আমি যদি সংজ্ঞাতে আসি, সেটা হচ্ছে যে স্বাস্থ্য একটা সেবা, যেমন এডুকেশন কিন্তু একটা সেবা এখন। এবং স্বাস্থ্য যেটা, সেটা হলো যে আমাদের কিন্তু যে ফান্ডামেন্টাল যে কয়েকটা নিড আছে, 5টা নিড আছে, প্রয়োজন আছে, সেটার ভিতরে কিন্তু একটা গুরুত্বপূর্ণ নিড। এবং আমাদের ধরেন যে আমাদের যে সংবিধান, সেই সংবিধানও কিন্তু স্বাস্থ্যকে গুরুত্ব দিয়েই রাখা হয়েছে এবং এটা 5 নম্বরে রাখা হয়েছে। আমরা যদি বলি যে এসডিজি, আমাদের সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোল যেটা, সেখানে কিন্তু স্বাস্থ্যকে 3 নম্বরে রাখা হয়েছে। সো এটা হচ্ছে আমি গুরুত্বের দিক দিয়ে বললাম। আমরা যদি সংজ্ঞাতে আসি, তাহলে হচ্ছে যে স্বাস্থ্যের যেটা বললাম, যেহেতু সেবা, তাহলে সেবা উৎপাদন করতে হয় এবং সেটা কনজামশন করতে হয়, সেটা মার্কেটিং আছে, সেটার নানা রকমের যে ইকোনমিক্সের যে দিকগুলো আছে, সবগুলোই কিন্তু আছে। একটা কনজিউমার, অন্য যে কনজিউমার সামগ্রী, ধরেন একটা খাদ্যপণ্য, সেটা উৎপাদন করতে হয়, সেটার মার্কেটিং আছে, সেটার ব্যবস্থাপনা আছে। ঠিক স্বাস্থ্যেরও কিন্তু সেটা উৎপাদন করতে হয়, সেটা উৎপাদনের সাথে একটা বড় জনগোষ্ঠী জড়িত। আমরা যেটা বলি ডাক্তার, নার্স, মেডিকেল টেকনোলজি সহ একটা বড় জনগোষ্ঠী জড়িত। তারপরে স্বাস্থ্য যেহেতু এটা অনেক বিষয়ের সংমিশ্রণ, আমি যেটা বলবো যে এটা ওষুধ লাগে, সেটা তাহলে ওষুধ ইন্ডাস্ট্রি গড়ে উঠছে, আমরা যেটা ফার্মাসিউটিক্যাল বলি। এটার সাথে ডায়াগনোসিস লাগে, তাহলে আমাদের ডায়াগনস্টিক ইন্ডাস্ট্রি গড়ে উঠেছে। এবং সেই মেডিকেল ইকুইপমেন্ট লাগে, তাহলে সেটার জন্য প্রোডাকশন, মেডিকেল ইকুইপমেন্টের প্রোডাকশন গড়ে উঠেছে। তাহলে দেখেন যে কত ভ্যারাইটিজ এখানে আছে এবং সব জায়গাগুলোতে কিন্তু অনেক কর্মকাণ্ড আছে। দ্যাট মিনস ইকোনমিক্সের যত কর্মকাণ্ড, আমরা স্বাস্থ্য সেবা হলেও দেখেন স্বাস্থ্যের সঙ্গে কিন্তু অনেক প্রোডাক্ট জড়িত। আমি যেটা বললাম যে ওষুধ একটা প্রোডাক্ট, মেডিকেল ইকুইপমেন্ট একটা প্রোডাক্ট, ডায়াগনস্টিক সেবা, সেটা পাবলিকে হোক প্রাইভেটে হোক, সেখানেও কিন্তু সার্ভিস উৎপাদন হচ্ছে। তাহলে এটার ব্যাপকতা কিন্তু অনেক এবং সব জায়গায় সাধারণ যে ইকোনমিক্সের থিওরিগুলো, সেই ইকোনমিক্সের থিওরিগুলো কিন্তু এখানেও কাজ করে। দ্যাট মিনস আমি কি সেবা উৎপাদন করব, কতটুকু উৎপাদন করব, কার জন্য উৎপাদন করব, কোন খরচে উৎপাদন করব, এই কোশ্চেনগুলো কিন্তু স্বাস্থ্য আসে। এবং স্বাস্থ্য সরকারিভাবে উৎপাদন হোক আর স্বাস্থ্য বেসরকারি, মানে স্বাস্থ্য সেবা সরকারিভাবে উৎপাদন হোক অথবা বেসরকারিভাবে উৎপাদন হোক, যেই উৎপাদন করুক, আমাদের ইকোনমিক্সের যে ফান্ডামেন্টাল 3টা কোশ্চেন আছে, আমরা যেটা বলি হোয়াট টু প্রডিউস, ফর হাউ টু প্রডিউস, আর ফর হুম টু প্রডিউস। দ্যাট মিন কি উৎপাদন করা হবে, কিভাবে উৎপাদন করা হবে, কার জন্য উৎপাদন করা হবে, এই 3টা কোশ্চেন কিন্তু স্বাস্থ্যের জন্য রেলিভেন্ট। এখন কোশ্চেন হতে পারে, তাহলে সাধারণ ইকোনমিক্সের যে টুলসগুলো, সেটা স্বাস্থ্যকে তাহলে ডিল করতে পারে না কেন, না পারে কি না পারে না? দ্যাট মিনস তাহলে এটার জন্য আলাদা একটা ডিসিপ্লিন, যেমন ঢাকা ইউনিভার্সিটিতে একটা স্বাস্থ্য অর্থনীতি ইনস্টিটিউট আলাদা একটা ডিসিপ্লিন গড়ে উঠেছে, বা বহির্বিশ্বে এই ধরনের আলাদা ডিসিপ্লিন গড়ে উঠেছে। এটা কেন এটা প্রয়োজন আছে? বিষয় যেটা, সেটা হচ্ছে যে দেখেন যে স্বাস্থ্যের কিন্তু অন্য 10টা কমোডিটি থেকে ভিন্ন।
দেখুন স্বাস্থ্য আমাদের জামা জুতো স্যান্ডেল খাবার দ্রব্য অন্য জিনিস থেকে ভিন্ন। কেন ভিন্ন? কারণ হচ্ছে যে অন্য জিনিসগুলো মানুষ যদি কনজাম্পশন কম করে বা কনজাম্পশন থেকে বঞ্চিত হয় তাহলে সে সাথে সাথে ক্ষতিগ্রস্ত হয় না, কিন্তু স্বাস্থ্য যদি সে কনজিউম না করতে পারে সময় মতো এবং প্রয়োজনীয় স্বাস্থ্য সেবাটা না নিতে পারে তাহলে কিন্তু সে ক্ষতিগ্রস্ত হয়, পরিবার ক্ষতিগ্রস্ত হয়, সমাজ ক্ষতিগ্রস্ত এবং রাষ্ট্র ক্ষতিগ্রস্ত হয়, যেটা আমরা কোভিডের সময় দেখেছি যে আমি কোভিডে আক্রান্ত কিন্তু আমাকে যদি রাষ্ট্র টেক কেয়ার না করে তাহলে আমার পরিবার ক্ষতিগ্রস্ত হচ্ছে, আমার কমিউনিটি ক্ষতিগ্রস্ত এবং পারিপার্শ্বিক আরও অনেকেই ক্ষতিগ্রস্ত হবে, সো রাষ্ট্র ক্ষতিগ্রস্ত হবে। এবং আমি যদি অসুস্থ হয়ে মারা যাই কোভিডে তাহলে কি হবে? দেখা যাচ্ছে রাষ্ট্রে এত লোক মারা গেছে, তখন বহির্বিশ্ব থেকে নানা রকমের রেস্ট্রিকশন আসবে, আমাদের ট্রেড ব্যবসা বাণিজ্য নানা কিছুতে প্রভাব পড়ে। সো এই জন্য স্বাস্থ্য কিন্তু আরও 10টা কমিউনিটি। অসাধারণভাবে বলেছেন। আমি এখন যে পয়েন্টটাতে একটু আসতে চাইছি স্যার, সেটা হচ্ছে যে বাংলাদেশের প্রেক্ষাপটে যদি স্বাস্থ্য অর্থনীতির কথা বলি, আমরা তো এখন দেখতে পাচ্ছি অনেক মডার্ন হাসপাতাল হয়েছে, ভালো চিকিৎসা হচ্ছে, তারপরে লোকের ভিতরে একটা হাহাকার শুনি যে স্বাস্থ্যসেবা তারা তেমন একটা পাচ্ছে না, বা যেটা পায় সেটা কোয়ালিটি স্বাস্থ্য সম্পন্ন না। এখানে অনেক ভালো ভালো মেডিকেল কলেজ হয়েছে, মানে ইনফ্রাস্ট্রাকচারাল বা ফিজিক্যাল যে ডেভেলপমেন্ট স্বাস্থ্য সেটা আমরা যথেষ্ট চোখে পড়ার মতো, ডায়াগনস্টিক ইন্ডাস্ট্রিও গড়ে উঠেছে। সেই সব কিছুর ভেতরেও কোথাও যেন একটা এরপরে বেশি বিপুল সংখ্যক মানুষ বিদেশেও যায়। আপনি কি এখানে বিনিয়োগ, যে স্বাস্থ্য খাতে যে বিনিয়োগ, সেই বিনিয়োগটা এবং বিনিয়োগটাকে সুরক্ষিত করে সেবায় রূপান্তরিত করবার যে রাষ্ট্রীয় প্রক্রিয়া থাকা দরকার, সেই প্রক্রিয়াকে কোনো বিচ্যুতি লক্ষ্য করেন কি না? দেখুন, খুব ভালো কোশ্চেন। এখানে আমাদের যেটা হয়েছে, আমাদের স্বাস্থ্য সেবাতে যে বিষয়টা ঘটেছে সেটা হচ্ছে যে দেখেন, আমরা স্বাস্থ্যের যে প্রধান যে বিষয়টা সেটা হচ্ছে প্রমোটিভ এবং প্রিভেন্টিভ। দ্যাট মিনস আমি অসুস্থ কম হব। সেই অসুস্থ কম হওয়ার জন্য যেরকম ব্যক্তির চেষ্টা থাকতে হয়, সেরকম সমাজের চেষ্টা থাকতে হয়, সেরকম রাষ্ট্রেরও চেষ্টা থাকতে হয়। হ্যাঁ, এখানে আমাদের এই প্রিভেন্টিভ বা প্রমোটিভ কেয়ারে আমরা প্রচণ্ড রকমের পিছিয়ে আছি। কারণ স্বাস্থ্যের বিষয় যেটা সেটা হচ্ছে যে অসুস্থতা, এই অসুস্থতা যেটা আমি যেটা বলি সেটা হচ্ছে যে ধরেন যে একটা গাড়ি সে রাস্তায় চলছে, সে কিন্তু দুর্ঘটনায় পড়তে পারে, বা তার নিয়মিত সার্ভিসের অভাবে সে কিছু হয়তো আউট অফ অর্ডার হয়ে যেতে পারে। তখন আমরা গাড়িটাকে গ্যারেজে নিয়ে যাই, মোটর গ্যারেজে নিয়ে যাই এবং সেখানে মেরামত করি। তো স্বাস্থ্যের যে মেডিকেল দিক যেটা সেটা হচ্ছে যে এইটা আমরা কিছুটা অসুস্থ হব এবং অসুস্থ হওয়ার পরে আমরা হসপিটালে যাব, হসপিটালে যারা ডাক্তার নার্স বা সেবাদানকারী আছে তার আমাদেরকে সেবা শুশ্রূষা করে তুলবে। কিন্তু এখানে বড় যে বিষয়টা সেটা হচ্ছে যে আমরা যেন অসুস্থতা কম হই, দ্যাট মিনস আমরা সুস্থ থাকতে পারি, আমরা ফিট থাকতে পারি, সেই জায়গাগুলোতে আমাদের গুরুত্ব দিতে হয় এবং সিস্টেমটাকে সেভাবে গড়ে তুলতে হয়। এবং এই জায়গার ভিতরে সবচেয়ে বড় বিষয় যেটা সেটা হচ্ছে যেটা আমরা যেটা বলে সোশ্যাল ডিটারমিনেন্টস অফ হেলথ বলে থাকি। দ্যাট মিনস স্বাস্থ্যের অন্য যে ফ্যাক্টরগুলো আছে সেটাই বড়। এবং স্বাস্থ্যের যদি হয় যে 100 ভিতরে আমি যেটা বলবো যে সোশ্যাল ডিটারমিনেন্টস অফ হেলথ এটা প্রায় 90% রোল ভূমিকা পালন করে, আর বাকি 10% ভূমিকা পালন করবে হচ্ছে মেডিকেল ইস্যুসগুলো। এখানে আমাদের যেটা হয়েছে এই প্রিভেন্টিভ বা প্রমোটিভের এই দিকগুলো, দ্যাট মিনস সোশ্যাল ডিটারমিনেন্টসের দিকগুলো পুরোপুরি এখানে উপেক্ষিত। আমি একটা এক্সাম্পল বলি যে আমরা যদি ভেজাল খাবার খাই, আমরা যদি দূষিত বাতাস নিই, এখন বায়ু দূষণ আছে, পানি দূষণ আছে, সাথে প্লাস্টিক দূষণ, শব্দ দূষণ, নানা কিছু ধরেন যে আমাদের যুক্ত হচ্ছে, এটার ফলে আমরা অসুস্থ হয়ে পড়ছি এবং অসুস্থ হওয়ার ফলে তখন আমাদেরকে যেতে হচ্ছে হসপিটালে। এবং হসপিটালে গিয়ে আমাদের বিষয় যেটা হয়েছে সেটা হলো হসপিটালে ট্রিটমেন্ট আর কেয়ার এটা কিন্তু আলাদা জিনিস। দ্যাট মিনস সেবা এবং ট্রিটমেন্ট এটা কিন্তু আলাদা জিনিস। তাহলে ট্রিটমেন্ট যেটা সেটা নির্ভর করে হচ্ছে যে আপনার সুষ্ঠু ডায়াগনোসিসের উপর। যদি আমি ডায়াগনোসিসটা ভালো করতে পারি এবং সেই অনুযায়ী যদি আমাকে মেডিকেশন বা আমাকে প্রসিজার করা হয় তাহলে আমি কিন্তু সুস্থ হয়ে উঠবো। কিন্তু ডায়াগনোসিসটা যদি আমরা করতে না পারি ঠিকঠাক মতো, যতই বিজ্ঞ ডাক্তার হোক বা যতই আমাদের সিস্টেম ভালো হোক, তখন কিন্তু আমাদের প্রবলেম হয়ে যায়। তাহলে সেখানে আমাদের ডায়াগনোসিসে একটা কিন্তু বিশাল প্রবলেম আছে আমাদের সমাজে। সেটা আমি জানি, সেটা সরকারি হসপিটালে এই ডায়াগনস্টিক সেবার যেরকম অভাব রয়েছে, সেখানে টেকনোলজিস্ট, মেডিকেল টেকনোলজি সহ ইকুইপমেন্ট এবং রিয়েজেন্ট যেগুলো ব্যবহার করা হয় সেরকম যেরকম প্রবলেম রয়েছে, আমাদের প্রাইভেটেও আমাদের কিন্তু প্রবলেম রয়েছে। তাহলে
এখানে আরেকটা। দ্বিতীয় যেটা সেটা হচ্ছে যে আপনার ওষুধের বিষয়টা। তো ওষুধটা সেটা কোয়ালিটি সম্পন্ন ওষুধ হতে হবে, এবং কোয়ালিটি সম্পন্ন ওষুধ যদি আমরা রাইটলি এবং পরিমিত যদি সেটা ইউজ করতে পারি তাহলে আমরা দ্রুত কিওর হয়ে আসবো। তাহলে এই জায়গাগুলো কিন্তু আমাদেরকে গুরুত্ব দেওয়া দরকার। এখন আমি যদি বলি যে আপনার কোশ্চেনে যেটা, তাহলে এখানে আমাদের যে প্রবলেমটা দাঁড়াচ্ছে যে বাংলাদেশ কোথায় এই জায়গাটাতে সমস্যাটা ফেস করছে, আমি যেটা মনে করি সেটা হচ্ছে যে আমাদের এখানে কিউরেটিভ কেয়ারকে গুরুত্ব দেওয়া হয়েছে, প্রিভেন্টিভ প্রমোটিভ কেয়ারকে গুরুত্ব দেওয়া হয়নি। এবং কিউরেটিভ কেয়ারের ভিতরে যে মিসিং কম্পোনেন্ট আছে সেটা হচ্ছে যে আমরা সেবা দেওয়ার মানসিকতা আমাদের তৈরি হয়নি। কারণ ডাক্তার সে ডায়াগনোসিস করবে এবং সে বলবে যে এই ওষুধটা বা এই প্রসিজারটা করতে হবে। সো প্রসিজার করার সময় রোগীর সাথে যে অ্যাটাচমেন্টটা সেই জায়গাগুলোতে আমাদের অভাব আছে। দ্যাট মিনস ডাক্তার রোগী যে সম্পর্ক সেখানে অভাব আছে, রোগী ডাক্তারকে আস্থা আনতে পারছে না এবং ডাক্তারও রোগী কিন্তু অনেক সময় আস্থা আনতে পারছে না। এইরকম একটা প্রবলেম যেখানে আছে। ঠিক আরেকটা প্রবলেম আমাদের যেটা আছে সেটা হলো আমাদের নার্সিং সার্ভিস। দ্যাট মিনস আমাদের নার্সরা নার্স হয়ে ওঠে নাই। আমাদের যে সেবাটা দেওয়ার কথা, দ্যাট মিনস ডাক্তার হয়তো একটা রোগীকে 5 মিনিট সময় দিবে কারণ তার ডায়াগনোসিস করবে বা কোনো একটা পার্টিকুলার প্রসিজার করবে বা সে ফলো আপ করবে, কিন্তু বাকি কেয়ারটা কিন্তু নির্ভর করে হসপিটালের ডাক্তারের উপরে, কিন্তু সরি নার্সের উপরে। কিন্তু সেই নার্সিং সেবাটা, নার্সের সংখ্যা আমাদের একসময় কম ছিল, এখন অনেক বেশি থাকলেও সেই নার্সিং সেবাটা নাই। এখানে নার্সিং সেবার যে ডেফিনেশনটা সেটাই আমাদের গড়ে ওঠে নাই। আরেকটা প্রবলেম যেটা হয়েছে আমাদের এখানে যে আমরা হসপিটালকে হসপিটাল মতো করতে পারিনি, না করতে পেরেছি ডিজাইনে, না করতে পেরেছি সার্ভিস প্রভিশনে, না করতে পেরেছি যে সেটার আদলে। দ্যাট মিনস এখানে দেখেন যে আমাদের এটা বিশাল কথা বলছেন, মানে হসপিটালগুলোই যে কাঠামোতে হওয়া উচিত সেই কাঠামো গড়ে উঠছে না, সেই কাঠামোতে আমরা গড়ে উঠতে পারিনি। আমি কয়েকটা এক্সাম্পল দিই। ধরেন যে আমাদের এই কনসেপ্টটা, যে হসপিটালের কনসেপ্টটা, সেটা যেহেতু ব্রিটিশ আমল থেকে আমাদের আসছে, আমাদের একসময় রুরাল ডিসপেন্সারি ছিল। তা ডিসপেন্সারি কনসেপ্টটা হচ্ছে যে ওষুধ ডিস্ট্রিবিউশন করা। দেখেন আমরা কমিউনিটি ক্লিনিক করছি, সেখানে ওষুধ দিয়েছি, কিন্তু সেখানে কি করেছে যে যেই সার্ভিসটা প্রোভাইড করছে তাকে সিএইচসিপি বা কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার বলা হয়। তার শিক্ষাগত যোগ্যতা ইন্টারমিডিয়েট পাস। কোনো জায়গায় এটা ভালো করছে, কিন্তু ইন্টারমিডিয়েট পাস একজন মানুষকে দিয়ে, নন মেডিকেল পার্সনকে দিয়ে আমি কেন এতগুলো ওষুধ ডিস্ট্রিবিউশন করবো? দ্যাট মিনস ওখানে ডায়াগনোসিস হচ্ছে না এবং তার যে ট্রেনিং সেটা পর্যাপ্ত না, তার যে ইকুইপমেন্টগুলো সেটা সচল থাকে না। আমি যদি ইউনিয়নে আসি, ইউনিয়নে একজন ডাক্তারকে দেওয়া আছে, কিন্তু সে কিন্তু ওখানে যায় না বা তার যাওয়ার সুযোগ নাই, সে উপজেলাতে কাজ করে। তার মানে ওখানে হয়তো একজন প্যারামেডিক আছে, তারও কিন্তু যোগ্যতার সমস্যা আছে। উপজেলা হেলথ কমপ্লেক্সে যখন যাচ্ছেন তখন হচ্ছে যেটা হিউজ রুগী, হয়তো 3 জন ডাক্তার হয়তো এই 500 রুগীকে দেখতেছে, একজন ডাক্তার হয়তো সকালবেলায় 3-4 ঘন্টার ব্যবধানে সে 150 রুগীকে অ্যাটেন্ড করছে। সো সে কিন্তু সময় দিতে পারছে না। তার মানে ওষুধটাই হচ্ছে যে আমাদের মেইন জিনিস, এবং এখানে অনেক ফলস রুগী আছে। দ্যাট মিনস 50% রুগী আসলে কিন্তু রুগী না, কিন্তু সিস্টেম কিন্তু সেটাকে আইডেন্টিফাই করতে পারছে না যে তারা রুগী কিনা। দ্যাট মিনস আমি আজকে আসলাম, আমি কালকে আবার ওষুধ নিতে এসেছি, আমাকে সিস্টেম কিন্তু আইডেন্টিফাই করতে পারছে না যে কেন তুমি গতকালকে আসছিলে, আজকে কেন আসছো। দ্যাট মিনস এখানে যদি একটা ইউনিক আইডি থাকতো, আমাকে যদি ধরতে পারতো সিস্টেমে যে না তুমি গতকালকে এসেছো, আবার কেন এসেছো, তাহলে কিন্তু হতো। তার মানে ফলস রুগী। এবং আরেকটা জিনিস যেটা বিষয় সেটা হলো যে বেশিরভাগ ক্ষেত্রে আমাদের সরকারি হসপিটালে ডায়াগনস্টিক সেবার অপ্রতুলতা রয়েছে নানা কারণে আর কি। এবং মেডিসিনের যে বিষয়টা সেটা হলো মেডিসিন এখন যথেষ্ট আছে, কিন্তু সেই মেডিসিন স্টোরেজের যে ব্যবস্থা, কোনো ডেডিকেটেড মেডিকেল স্টোর কিন্তু নাই। দ্যাট মিনস ওষুধগুলো কিন্তু এখানে ওখানে এলোমেলোভাবে ছিটিয়ে রাখা হয়েছে। আর এখন যে তাপমাত্রা যেমন 40 ডিগ্রি, কোনো জায়গায় 40 ডিগ্রির উপরে উঠে যাচ্ছে, কিন্তু অধিকাংশ ওষুধ সেটা হলো 30 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার নিচে রাখতে হয়, কিন্তু দেখা যাচ্ছে ওষুধগুলো কিন্তু গুণাগুণ নষ্ট হয়ে যাচ্ছে। সো এই রকমের নানা বিষয় আছে যেটা এটাকে হসপিটাল লুক মনে হয় না যে এটা হসপিটাল। এবং দেখেন যে 500 রুগী আউটডোরে ভিড় করছে, কিন্তু দেখা যাচ্ছে একজন ডাক্তারের রুমে হয়তো 3 জন ডাক্তার, 3 জন মেডিকেল অফিসার বসে কিন্তু সেই রুগীগুলোকে হ্যান্ডেল করতেছে। দ্যাট মিনস আউটডোরের যে জায়গাটা সেটা স্পেশাস হবে, সেটা অনেক বড় জায়গা হবে এবং সেখানে কিউয়ের জন্য পর্যাপ্ত জায়গা থাকবে, লোকজনের বসার জায়গা থাকবে, সেখানে নানা রকমের মেডিকেল ইনফরমেশন দেওয়া থাকবে। এইগুলো কিন্তু কিছুই তৈরি করা হয়নি। দ্যাট মিনস এই জায়গাগুলোতে কিন্তু আমাদের যথেষ্ট অভাব রয়েছে। খুবই গুরুত্বপূর্ণ কথা বলেছেন। আমরা আরও ফিরবো আলোচনাতে। প্রিয় দর্শক থাকুন আমাদের সঙ্গে, ফিরছি একটু পর। কথা বলছিলাম ডক্টর সৈয়দ আব্দুল হামিদের সঙ্গে। দর্শক আবারও স্বাগত জানাচ্ছি রূপালী ব্যাংক লিমিটেড অর্থনীতি ভাবনা অনুষ্ঠানে। কথা বলছিলাম ডক্টর সৈয়দ আব্দুল হামিদ, তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বাস্থ্য অর্থনীতি ইনস্টিটিউটের অধ্যাপক। আমরা একটা দারুণ কথা বলেছেন যে আমাদের হাসপাতালের কাঠামোগুলো নিয়ে, ব্যবস্থাপনা নিয়ে, দৃষ্টিভঙ্গি নিয়ে, এগুলো নিয়ে একটা ভালো কথা হয়েছে। এবার একটা স্পেসিফিক প্রশ্ন যেতে চাই যে আপনি আমাদের যেমন 23-24 সালের বাজেটে আমাদের প্রায় 38,000 কোটি টাকা স্বাস্থ্য খাতে বরাদ্দ রয়েছে, আপনি এই বরাদ্দকে যথেষ্ট মনে করেন কিনা? এবং এই বরাদ্দ দিয়ে যে পরিমাণ
সেবা আমরা পেতে পারি সেটা আসলে পাচ্ছি কিনা। আর একটা জিনিস, যখন বাজেট কাটেল করা হয় বছর শেষে, যখন সম্পূরক বাজেটের জন্য বাজেট, তখন যখন কাটার ক্ষেত্রে দেখা যায় স্বাস্থ্য খাত, শিক্ষা খাত, এখান থেকে লাস্ট অর্থনীতি বছর আপনার হিসেবে একটা দেখলাম যে 16,000 কোটি টাকার মতো কেটে নিয়েছে। তো এই বাজেটটার আপনি কিভাবে দেখেন, স্বাস্থ্য খাতে বাজেটটাকে? দেখুন, এটা বিনিয়োগ তো গুরুত্বপূর্ণ ইস্যু, এবং সামনে যেহেতু বাজেট আসতেছে এটা আরো বেশি রেলিভেন্ট আর কি। প্রথম কোশ্চেন যেটা, যে আমাদের যে 38,000 কোটি টাকার বাজেট, সেটা আমাদের যে মোট বাজেটের 5%। এইটা প্রথম উত্তর যেটা, সেটা হলো যথেষ্ট না। কেন যথেষ্ট না? কিন্তু WHO যেটা এই আমাদের মতো ডেভেলপিং কান্ট্রিজের জন্য তার যে পরামর্শ, সেটা হচ্ছে যে 14 থেকে 15% হতে হবে, 15%-এর মতো। তার মানে আমরা আছি এখন 5%। তাহলে আরও 10% বাড়ানো দরকার। তার মানে এটা যথেষ্ট না। তারপরেও যদি আমি আসি যে এই 5% বা 38,000 কোটি টাকা, সেটাও যদি আমরা ঠিকঠাক মতো ব্যবহার করতে পারতাম, তাহলে আমি যেটা মনে করি যে এখন যে বেনিফিট তৈরি হচ্ছে তার 3 গুণ বেশি বেনিফিট তৈরি করা যেত। এবং আপনি বলেছেন যেটা, সেটা হলো যে বাজেট কার্টেল করে নিয়ে যাচ্ছে। হ্যাঁ, শেষের দিকে এই যে যখন রিভাইজ করা হয়েছে তখন বার্টেল বা 16,000 কোটি টাকার মতো নেওয়া হয়েছে। তার মানে কি, এখানে যেটা বিষয় যেটা, সেটা হলো যে এই বাজেট যা 38,000 কোটি টাকা বা হঠাৎ যেটা দেওয়া হচ্ছে, সেটাও কিন্তু একটা বড় অংশ আমরা খরচ করতে পারছি না। দ্যাট মিনস স্বাস্থ্য খাত খরচ করতে পারছে না। তাহলে এখানে নানাবিধ বিষয় আছে। যে প্রথমে হচ্ছে যে আমরা যে বেশি বাজেট চাইবো স্বাস্থ্য খাত, সেটা হলো ফাইন্যান্স বলবে যে তুমি তো খরচ করতে পারো না, তাহলে তোমাকে বেশি বাজেট দিব কেন? কিন্তু তারা কখনো ঘেটে দেখে না যে স্বাস্থ্য কেন খরচ করতে পারছে না, কোথায় প্রবলেম। এবং সেটা তো ফাইন্যান্সের এই অনুসন্ধানী ভূমিকাটা পালন করা দরকার। আমি যেটা এখানে মনে করি যে বিষয়টা যেটা দাঁড়িয়েছে, সেটা হলো যে স্বাস্থ্যকে আমরা সিভিল সার্ভিসের সাথে মিশিয়ে ফেলে এই সবচেয়ে বড় ভুলটা করেছি। কারণ স্বাস্থ্য সিভিল সার্ভিসের পার্ট হলে সিভিল সার্ভিসের নিয়ম কানুনের ভিতর তাকে থাকতে হয়। আপনি একটু চিন্তা করেন যে একটা হসপিটাল, এইটা যেখানে লাইফ অ্যান্ড ডেথ নিয়ে হচ্ছে যে তার কাজ, হ্যাঁ, মানে জীবন, সেখানে জীবন শুরু হয়, দ্যাট মিনস হসপিটালে শিশু জন্মাবে এবং সেখানে মৃত্যু হবে। এই জীবন মৃত্যু নিয়েই তাকে কিন্তু সারাক্ষণ তাকে হ্যান্ডেল করতে হচ্ছে। তাহলে সেই প্রতিষ্ঠানের ফাইন্যান্সিয়াল ফ্লেক্সিবিলিটি এবং অ্যাডমিনিস্ট্রেটিভ ফ্লেক্সিবিলিটি, সেটা যদি বিসিএস এর মাধ্যমে এই সিভিল সার্ভিসের ভিতরে করা হয়, তাহলে সেটা সম্ভব না। কারণ এখানে প্রচুর ফ্লেক্সিবিলিটি দরকার। ম্যানেজারকে তড়িৎ সিদ্ধান্ত নিতে হবে এবং তার তড়িৎ অর্থ খরচের যে পারমিশন, সেটা থাকতে হবে। তার আজকে ধরেন যে কোনো একটা এলাকায় একটা রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট হলো, হঠাৎ করে তার দেখা যাচ্ছে 100 রুগী সেখানে চলে আসলো। আপনি রানা প্লাজার কথা মনে করেন, যে রানা প্লাজা ধরেন যে একটা প্রাইভেট প্রতিষ্ঠান, আমরা জানি যে এনাম মেডিকেল এটাকে হ্যান্ডেল করলো, কিন্তু এটা যদি সাভার উপজেলা হসপিটালকে এটা হ্যান্ডেল করতে হতো, তাহলে কি ও তো পারতো না। কেন? ওর ফ্লেক্সিবিলিটি নাই, ও তো বাড়তি ফাইন্যান্স পাবে না, ওর অ্যাডমিনিস্ট্রেটিভ ফ্লেক্সিবিলিটি সেটা পাবে না। সো হসপিটাল, আমি যেটা মনে করি সেটা হচ্ছে যে আমাদের ফায়ার ব্রিগেড যেরকম একটা ইমার্জেন্সি প্রতিষ্ঠান, সেটা সে কি করে, সে ফায়ার লাগলে তারপরে সে যে আগুন নেভায় বা মানুষের জীবন বাঁচায়। কিন্তু হসপিটালে কিন্তু ভিতরেই সারাক্ষণ এই কাজটা করতে হচ্ছে। তার যে ফ্লেক্সিবিলিটি সেটা থাকতে হয়, সেটা কিন্তু ফাইন্যান্স বা আমাদের রাষ্ট্র সেটা কখনো দেয়নি। ফলে দেখা যাচ্ছে যে এই যে নানা রকম নিয়ম কানুনের ব্যারিয়ার, সো এই নিয়ম কানুনগুলো যেটা আছে যে হেলথ মিনিস্ট্রির বাইরের নিয়ম কানুন, আবার হেলথ মিনিস্ট্রির ভিতরে অনেক নিয়ম কানুন আছে, আবার ফ্যাসিলিটিতে অনেক রকমের ব্যারিয়ার আছে। এইসব নানা ব্যারিয়ারে দেখা যাচ্ছে যে আমরা কিন্তু অর্থ খরচ করতে পারছি না। সো অর্থগুলো ফেরত যাচ্ছে। ফেরত গেলে তখন বলা হচ্ছে যে বাজেট তুমি তা খরচ করতে পারো না, তোমার এখান থেকে নেক্সট ইয়ারে এত বাজেট দেওয়ার দরকার নাই। এবং ওই যে বাড়তি বাজেট যেটা দেখা যাচ্ছে কাটেল করা যখন দরকার, তখন হেলথ বা এডুকেশন থেকে বেশি কাটেল করা হচ্ছে। সো এই জায়গাটাতে আমি যেটা মনে করি সেটা হচ্ছে যে স্বাস্থ্যকে যদি ঠিক করতে হয়, তাহলে পাবলিক সার্ভিসের ভিতরে, দ্যাট মিনস এই যে আমরা যেটা বলতেছি যে সিভিল সার্ভিসের ভিতরে এটা করাটা খুবই কঠিন। আর যদি করতে হয় যে সিভিল সার্ভিসের অংশ হিসেবে করতে হবে, তাহলে তাদের প্রকিউরমেন্ট থেকে শুরু করে ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট থেকে শুরু করে অ্যাডমিনিস্ট্রেটিভ ম্যানেজমেন্ট থেকে শুরু করে নানা রকমের ফ্লেক্সিবিলিটি দিতে হবে, যে তারা যেন এটা দিতে পারে। কারণ স্বাস্থ্য সেবা এবং অ্যাডমিনিস্ট্রেশন সেবা তো একরকম না। ধরুন যে এখন একজন উপজেলা নির্বাহী অফিসার, তার যে রেগুলার অ্যাক্টিভিটিস, সেই রেগুলার অ্যাক্টিভিটিসের ভিতরে তার কিন্তু সে সেবা প্রডিউস করছে, সেটা ঠিক আছে, কিন্তু মেডিকেল কেয়ার যখন প্রডিউস করতে হচ্ছে তখন তার কিন্তু নানা রকম কম্বিনেশন লাগে, যেরকম একটা টিম
লাগে, ডাক্তার, নার্স, মেডিকেল টেকনোলজিস্ট, আয়া, ওয়ার্ড বয়, ক্লিনার, এগুলোর কিন্তু একটা টিম লাগে। সেই টিমে যখন সব সদস্য প্রপার কম্বিনেশনে থাকে না, তখন কিন্তু সে স্বাস্থ্যসেবা উৎপাদন করতে পারবে না। ঠিক একইভাবে তার ইকুইপমেন্টের একটা সংমিশ্রণ লাগে। দ্যাট মিনস অ্যানেস্থেসিওলজিস্ট আছে, সার্জন আছে, কিন্তু দেখা যাচ্ছে ওটিটা আউট অফ অর্ডার, সে কিন্তু সার্ভিসটা প্রডিউস করতে পারছে না। অ্যাম্বুলেন্স আছে, অ্যাম্বুলেন্সের তেল নাই বা চাকা নষ্ট, সে কিন্তু সার্ভিসটা প্রডিউস করতে পারছে না। তার মানে তার যে ফ্লেক্সিবিলিটি দরকার এবং যে ফাইন্যান্সিয়াল লেভারেজ দরকার, সেটা কিন্তু থাকলে হবে না। কিন্তু আমাদের যেটা পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনে বলা হয়েছে, সেটা হলো যে সিমিলার লেভেল অফিসাররা একই রকমের ফ্লেক্সিবিলিটি এবং একই রকমের অ্যাডমিনিস্ট্রেটিভ পাওয়ার ভোগ করবে, তাহলে সেটা দিয়ে কিন্তু স্বাস্থ্যসেবা প্রডিউস করা সম্ভব না। সো এই জায়গাটায় আমাদেরকে গুরুত্ব দিয়ে বুঝতে হবে যে আসলে স্বাস্থ্যটা কিন্তু এটা নিয়ম কানুনের বেড়াজালে আবদ্ধ করে রাখলে হবে না। আমি যেটা বলি সেটা হলো যে একটা হসপিটালকে আসলে তাকে নিয়ম কানুন দিয়ে এমনভাবে বেঁধে রাখা হয়েছে যে তার দুই পা, মানে পা থেকে শুরু করে, হসপিটালকে যদি আমরা একটা শরীর বডির সাথে কম্পেয়ার করি, তাহলে তার পা থেকে মাথা পর্যন্ত আপাত মস্তক তাকে কিন্তু বেঁধে রাখা হয়েছে এবং বেঁধে রেখে তাকে বলা হচ্ছে তুমি সার্ভিস দাও। সে তো সার্ভিস দিতে পারবে না, অথচ জনগণ কিন্তু আসতেছে সার্ভিস নিতে। এবং জনগণের যে ধারণা যেটা, সেটা হচ্ছে যে 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 ডাক্তাররা সার্ভিস দিবে, কিন্তু হসপিটালে শুধু ডাক্তাররা সার্ভিস দেয় না, ডাক্তারের যতটুকু রোল, তার থেকে নার্স থেকে শুরু করে অন্যান্য যে সমস্ত সাপোর্ট স্টাফ আছে, তাদের রোল অনেক বেশি। এবং সেখানে আমরা দেখতে পারি যে সাপোর্ট স্টাফের পোস্টগুলো আমাদের ফাঁকা, ক্লিনারের পোস্ট ফাঁকা, ওয়ার্ড বয় ফাঁকা, আয়া ফাঁকা। এবং এখন যেটা করা হয়েছে সেটা হচ্ছে যে আপনার এই আউটসোর্সিং থেকে এইগুলোকে নেওয়া হচ্ছে এবং আউটসোর্সিং স্টাফগুলো বিদেশে কাজ করলো, আমাদের কালচারে, আমাদের পলিটিক্যাল কালচার, আমাদের সোশ্যাল ইকোনমিক কালচারে সেটা কিন্তু কাজ করে না। সো হসপিটাল হিউজ প্রবলেম ফেস করে এই স্বাভাবিক সার্ভিসগুলো প্রডিউস করার ক্ষেত্রে। মেডিসিন ইন্ডাস্ট্রির কি অবস্থা? মেডিসিনে যেটা হয়েছে যে আমাদের থ্যাঙ্কস যেটা, সেটা হচ্ছে আমাদের যে 1982-তে, দ্যাট মিনস 1982 সালে যে আমাদের একটা ড্রাগ ন্যাশনাল ড্রাগ পলিসি হয়েছিল এবং এটা এরশাদ সাহেব করছিলেন এবং আমাদের গণস্বাস্থ্য জাফরুল্লাহ চৌধুরী সাহেবের একটা বড় ভূমিকা ছিল এই ড্রাগ পলিসিটা করার ক্ষেত্রে। সেটার ফলে আমাদের যেটা হয়েছে, আমাদের এখানে ড্রাগ ইন্ডাস্ট্রিগুলো, দ্যাট মিনস ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রিগুলো গ্রো করছে এবং আমরা ওষুধে এখন প্রায় স্বয়ংসম্পূর্ণ। দ্যাট মিনস আমরা প্রায় 98% ওষুধকে আমরা লোকালি প্রডিউস করতে পারি। কিছু কিছু ইনজেক্টেবল এটা হয়তো আমাদের আমদানি করতে হয়, বাট বেশিরভাগ ওষুধগুলো কিন্তু আমরা এখানে প্রডিউস করতে পারি। আমরা ভ্যাকসিন প্রডিউস করছি এখন কোনো ক্ষেত্রে, সো নানা রকম আমরা কিছু করতে পারছি। এখানে প্রবলেম যেটা হয়েছে, এবং এটা যদি বাজার সাইজ আমরা ধরি, যে মার্কেট সাইজ কত, এই যে আমার লোকাল যে ফার্মাগুলো আছে, দ্যাট মিনস মার্কেট, এটা প্রায় 40,000 কোটি টাকার মার্কেট এবং আমরা পৃথিবীর অনেকগুলো দেশে, প্রায় 150-এর উপরে দেশে কিন্তু আমরা ওষুধ এক্সপোর্ট করে থাকি। এটা সবই ভালো দিক যে আমাদের এই ওষুধ ইন্ডাস্ট্রির একটা গ্রোথ আছে, কিন্তু এখানে বেশ কিছু প্রবলেম আছে। প্রবলেমগুলো যেটা, সেটা হচ্ছে যে প্রথমে যেটা বলবো সেটা হচ্ছে যে এই ওষুধ কোম্পানিগুলো অ্যাগ্রেসিভ মার্কেটিং করছে। অ্যাগ্রেসিভ মার্কেটিং করে যেটা হচ্ছে যে আমাদেরকে বেশি ওষুধ খাওয়াতে বাধ্য করছে। দ্যাট মিনস আমাদের যে পরিমাণ ওষুধ দরকার আমাদের দেশে, এটা আসলে কোনো স্টাডি নাই, এটা ডিজিডিএরও দুর্বলতা আছে, আমাদের ড্রাগ প্রশাসন যেটা আছে ডিজিডিএর, আমি জানি না তাদের কোনো হিসাব আছে কিনা যে আমাদের আসলে কতটুকু ওষুধ, পার্টিকুলার আমার প্যারাসিটামল, আমার কত হাজার ট্যাবলেট আমার এখানে প্যারাসিটামল দরকার, কতটুকু ওষুধ দরকার, বা যে কোনো পার্টিকুলার ওষুধ কতটুকু দরকার, সেটার কিন্তু হিসাব করে তারপর যদি ফার্মাসিউটিক্যাল কোম্পানিগুলো প্রডিউস করতো, তাহলে কিন্তু আমাদের পুশ সেল হতো না। ওষুধের মতো জিনিস, যখন ধান, চাল বা অন্যান্য খাদ্য সামগ্রী আপনি প্রোডাকশন করে 5-10 বছর হয়তো ওয়ার হাউসে রেখে দিতে পারছেন, কিন্তু ওষুধের তো একটা মেয়াদ থাকে, এটা 2-3-5 বছর হঠাৎ একটা মেয়াদ থাকে, যেহেতু কেমিক্যাল সামগ্রী এটা বেশি দিন মেয়াদ থাকে না। তাহলে এখানে যেটা হয়, তারা যখনই বেশি প্রডিউস করে ফেলে তখন কিন্তু পুশ সেল করে, এবং পুশ সেলের নামে তারা যেটা করছে মার্কেটিং, এই যে নানা রকমের যে ব্রাইবিং এর গল্প শুনি, ডাক্তারদেরকে নানা রকমের উপটোকন দেওয়া হয়, এটা কিন্তু সত্য এবং সেই উপটোকনের মাত্রা কিন্তু দিন দিন বেড়ে যাচ্ছে। সো এখানে আমাদের কিন্তু প্রবলেম আছে এবং যার কারণে তাদেরকে কিন্তু ওষুধের দাম বাড়াতে হচ্ছে। ওষুধের দাম বাড়ানো, এটা তাদের সিস্টেম, একটা কমার্শিয়াল প্রোডাক্ট, এটা দাম বাড়বে, সেটা কিন্তু ওষুধের সাথে যেহেতু মানুষের জীবন মরণের সম্পর্ক, সেটা দাম বাড়লে দেখা যাচ্ছে যে খাবার হয়তো মানুষ একবেলা কম খেয়ে সে বাঁচতে পারে, কিন্তু ওষুধ তো না খেয়ে বাঁচতে পারবে না, যেহেতু লাইফ সেভিং ড্রাগ। তাহলে সেই জায়গাগুলোতে একটা সেন্সিটিভ ইস্যু, তাহলে সেই জায়গাগুলো কিন্তু আমাদের প্রবলেম রয়ে গেছে। আরেকটা প্রবলেম যেটা রয়েছে সেটা হলো কোয়ালিটি কনসার্ন, দ্যাট মিনস আমাদের ওষুধ কতটুকু গুণগত মানসম্পন্ন, সেই জায়গায় কোয়েশ্চেনটা যেটা, সেটা হলো এটা টেস্টেড না, কারণ এই গুণগত মান নির্ধারণ করার জন্য যে টেস্টটা করতে হয় বা যে স্টাডি করতে হয়, সেটাকে বলা হয় বায়োইকুইভ্যালেন্স টেস্ট। কেমিক্যাল ওষুধ যেগুলো, দ্যাট মিনস জেনেরিক ওষুধ যেগুলো এখন আমাদের বাজারে কেমিক্যাল ওষুধ মলিকুলই বেশি, তো সেই ওষুধগুলো আসলে জেনেরিক প্রোডাক্ট হিসেবে আমাদের ফার্মাসিউটিক্যাল কোম্পানিগুলো তৈরি করে এবং কন্ডিশন যেটা WHO এর কন্ডিশন, এবং এখন ডিজিডিএ যে কারেন্ট যে ড্রাগ এবং কসমেটিক্স অ্যাক্ট 2023 যেটা করলো, 21 সম্ভবত, সেখানেও কিন্তু বলা আছে যে
বায়োইকুইভ্যালেন্স টেস্ট করতে হবে। বায়োইকুইভ্যালেন্স টেস্ট হচ্ছে যে আমি যে ওষুধটা প্রডিউস করলাম বা আমাদের একটা কোম্পানি যে জেনারিক ওষুধটা প্রডিউস করলো, সেই ওষুধটা আসলে যে অরিজিনাল যে ওষুধটা ছিল, যেটা রিসার্চ প্রোডাক্ট, সেটার সাথে কতটুকু কম্পেয়ারেবল ইন টার্মস অফ যে তার ইফেক্টিভনেস। দ্যাট মিনস রক্তে যে গ্লুকোজের যে প্লাজমা কনসেন্ট্রেশন, সেই কনসেন্ট্রেশনে সে কতটুকু এটা কম্পেয়ারেবল অরিজিনাল ওষুধের তুলনায়, সেই জিনিসটা কিন্তু আমাদের টেস্টেড না। এই জন্য আমরা বলতে পারি না যে আসলে আমাদের ওষুধগুলো কতটুকু গুণগত মানসম্পন্ন। হয়তো অনেক ওষুধই আমাদের গুণগত মানসম্পন্ন, কিন্তু একটা জিনিস বলেন, প্যারাসিটামল একটার বদলে 1.5টা খান, তাহলে একটা সমান কাজ করবে, ডাক্তার বলেন। রাইট। সো এই জায়গাগুলোতে আমাদের প্রবলেম আছে। আমি সেজন্য বলতেছি যে আমাদের ওষুধটা আসলে টেস্টেড না। হয়তো অনেক কোম্পানি আছে যেটা হয়তো যে ভালো মানের ওষুধ এবং রোগ সারায়, সেটা তো আমাদের সারছে, আমরা সেটা বুঝতে পারছি। কিন্তু যেটা একটা বায়োইকুইভ্যালেন্ট টেস্ট করে যদি এটা টেস্টেড হতো, কোয়ালিটি টেস্টেড হতো, তাহলে আমাদের আস্থাটা আরও বাড়তো। এখানে ফর এক্সাম্পল যেটা, সেটা হচ্ছে যে আমরা যে ওষুধগুলো যেটা বললাম যে 150-এর উপরে কান্ট্রিতে আমরা ওষুধ এক্সপোর্ট করি, সেই ওষুধগুলো কিন্তু আমাদের বায়োইকুইভ্যালেন্স টেস্ট করে কোয়ালিটি ইনশিওর করে কিন্তু সেখানে আমাদেরকে এটা এক্সপোর্ট করতে হয়। কিন্তু সেই মার্কেটটা যদিও 150-এর উপর দেশে আমরা করি, সেই মার্কেট সাইজটা কিন্তু বেশি বড় না। কিন্তু হোয়ারাজ লোকাল মার্কেটটা কিন্তু অনেক বড়, যেটা আমি বললাম যে 30 থেকে 40 হাজার কোটি টাকার মার্কেট, এবং ওষুধ ইন্ডাস্ট্রিগুলো টিকে আছে কিন্তু লোকাল মার্কেটের উপরে। কিন্তু সেখানে যে ওষুধটা আমরা পাচ্ছি, সেই ওষুধটা কিন্তু কোয়ালিটি টেস্টেড না। এই জায়গাটাই হচ্ছে আমাদের বড় কনসার্ন। এই জন্য আমি যেটা মনে করি, এবং আমাদের এখানে এখন বায়োইকুইভ্যালেন্স করার জন্য কিছু কোম্পানি গড়ে উঠেছে, কিছু এই ধরনের প্রতিষ্ঠান গড়ে উঠেছে। আমি যেটা মনে করি সেটা হলো যে আমাদের লোকাল ফার্মাসিউটিক্যাল কোম্পানিগুলোকে এগিয়ে আসা উচিত, সেটা হলো এটা বায়োইকুইভ্যালেন্স টেস্ট করে টেস্টেড প্রোডাক্ট, কোয়ালিটি টেস্টেড প্রোডাক্ট মার্কেটে দেওয়া, যাতে জনগণের আস্থাটা বাড়ে। আমরা যদি পার্শ্ববর্তী দেশ ভারতের সাথে কম্পেয়ার করি, তাহলে দেখবেন যে ওখানে ওদের বেশিরভাগ ওষুধগুলো, মানে প্রায় সব ওষুধগুলো কিন্তু বায়োইকুইভ্যালেন্স টেস্ট করতে হয়, কারণ ইন্ডিয়ার ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন এটা কম্পালসারি করে দিয়েছে। বাট আমাদের ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন এখন এটাকে এনকারেজ করছে, হয়তো ভবিষ্যতে আরও 5-10 বছর পরে হয়তো এই জায়গায় একটা আমরা যেতে পারি। আমরা একটা বিরতি নিয়ে আসি, বিরতির পর বাকি আলোচনা করতে চাই। প্রিয় দর্শক, থাকুন আমাদের সঙ্গে, ফিরছি একটু পর। দর্শক, আবারও স্বাগত জানাচ্ছি রূপালী ব্যাংক লিমিটেড অর্থনীতি ভাবনা অনুষ্ঠানে। কথা বলছিলাম ডক্টর সৈয়দ আব্দুল হামিদের সঙ্গে। আমরা ড্রাগস নিয়ে কথা বলছিলাম, ওষুধ নিয়ে কথা বলছিলাম। এই আমরা যে ওষুধগুলো ইউজ করি, সেই ড্রাগসগুলো মূলত কেমিক্যাল ড্রাগস, কিন্তু এখন সারা পৃথিবীতে বায়োলজিক্যাল ড্রাগসের দিকে যাচ্ছে। সেই জায়গাটাতে আমাদের কীরকম অবস্থান আপনি মনে করেন? দেখুন, বায়োলজিক্যাল ড্রাগের যে বিষয়টা, এটা আমাদের এখানে যে ড্রাগটা আমরা প্রডিউস করি, আপনি রাইটলি বলে এটা জেনারিক প্রোডাক্ট। দ্যাট মিনস আমরা রিসার্চ করে নতুন প্রোডাক্ট আমরা সাধারণত তৈরি করি না। বিদেশি কোম্পানিগুলো, স্বনামধন্য কোম্পানিগুলো, তারা রিসার্চ প্রোডাক্ট বের করে, তারপরে তাদের যখন প্যাটেন্টের মেয়াদ শেষ হয়ে যায়, তখন আমরা এই ডেভেলপিং কান্ট্রি হিসেবে সেটার অনুমোদন পাই এটা করার জন্য। আমাদের বিশেষ করে আমাদের যে কন্ডিশনে আছি, আমরা 27 সাল পর্যন্ত এই সুবিধাটা পাবো। এরপরে রয়্যালিটি দিতে হবে আমাদের যদি জেনারিক প্রোডাক্ট তৈরি করতে হয়। কিন্তু এখন সারা পৃথিবী যেটা হচ্ছে, সেটা হচ্ছে যে ধরেন যে ইনসুলিন এই যে বায়োলজিক্যাল ড্রাগ, এবং ইনসুলিনের পরিমাণটা দেখেন যে এটা যে পরিমাণ লাগে আমাদের যে ডায়াবেটিস রোগীর সংখ্যা বেড়ে যাচ্ছে। এভাবে সারা পৃথিবী যে গবেষণাগুলো করছে, সেটা হলো বায়োলজিক্যাল ড্রাগ প্রডিউস করার জন্য। তো বায়োলজিক্যাল ড্রাগ যখন তৈরি হবে, তখন কিন্তু আমাদের ওইটার জেনারিক নেম যেটা হবে, সেটা আমরা সাধারণত বায়োসিমিলার ড্রাগ বলে থাকি আর কি। হ্যাঁ, তার মানে সেইটা আমাদের ফার্মাসিউটিক্যাল কোম্পানিগুলো তৈরি করতে হবে। কিন্তু সেটা তৈরি করার জন্য আমাদের 2 ধরনের ম্যান পাওয়ার লাগবে। ইন এডিশন টু ফার্মাসিস্ট, যারা ফার্মেসি ব্যাকগ্রাউন্ড, সেটা লাগবে। তার বাইরে যেটা লাগবে, সেটা হলো যে বায়োকেমিস্ট্রির ব্যাকগ্রাউন্ডের হিউম্যান রিসোর্স লাগবে, এবং জিওলজিস্ট থেকে যারা পড়াশোনা করছে তাদের একটা ব্যাকগ্রাউন্ড লাগবে। কিন্তু আমরা যদি দেখি যে আমরা ইভেনকি ঢাকা ইউনিভার্সিটিতেও আমরা যে ধরনের লেখাপড়া করাই, তাদের যে ল্যাব প্র্যাকটিস যেটা আছে, সেটা কিন্তু ধরা যাচ্ছে সরাসরি ওষুধ কোম্পানিতে এসে তারা কিন্তু সেই জায়গায় কাজ করার তাদের সুযোগ নাই, কারণ তারা ব্যাকগ্রাউন্ডটা নিয়ে আসতে পারছে না। কারণ আমরা সিলেবাসের দিক দিয়ে হোক, আমাদের কারিকুলামের দিক দিয়ে, আমাদের ল্যাবের দিক থেকে হোক, আমরা কিন্তু অনেক পিছিয়ে আছি। হোয়ারাস কিন্তু ইন্ডিয়া কিন্তু এখানে তারা অনেক অ্যাডভান্স এই দিক দিয়ে তারা, এবং আমাদের এখানে যারা ড্রাগ কোম্পানিগুলোতে আছে, ইন্ডিয়ান বা শ্রীলঙ্কানরা এসে কিন্তু এখানে অনেক বেতনে 15 থেকে 18-20 লাখ টাকা বেতনে তারা কিন্তু এসে কাজ করছে, এবং ওই প্ল্যানটা তৈরি করে দিচ্ছে, এবং তারা পরবর্তীতে যে সার্ভিসগুলো লাগতেছে তারাও এসে কিন্তু সেটা দিতে পারছে। কিন্তু সেখানে দেখা যাচ্ছে আমাদের গ্র্যাজুয়েটরা করতে পারছে না। এই জায়গায় আমার মনে হয় যে ইন্ডাস্ট্রি এবং ইউনিভার্সিটি একাডেমিক ইনস্টিটিউশন এখানে যথেষ্ট কোলাবোরেশন করে এই জায়গাটা উন্নত করতে পারলে, তাহলে আমরা এখানে ভবিষ্যতে এই জায়গায় এগিয়ে থাকতে পারবো, নাহলে কিন্তু পিছিয়ে যাবো। 30 সালের পর কিন্তু অধিকাংশ ড্রাগগুলো কিন্তু এই বায়োলজিক্যাল ড্রাগ হয়ে যাবে। এখন কিন্তু অনেক রিসার্চ হচ্ছে, এবং সারা পৃথিবীতে এখন বায়োলজিক্যাল সায়েন্স
সায়েন্সের এটা কিন্তু হিউজ একটা ডিমান্ড। ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন একটা পার্টি হচ্ছে বায়োলজিক্যাল সায়েন্স, কিন্তু সেখানে কিন্তু আমরা এখন বায়োলজিক্যাল সায়েন্সে গুরুত্বই দিতে পারছি না, এবং আমরা যা শিখছি সেটাও থিওরিটিক্যাল, কোনো প্র্যাকটিক্যাল গুরুত্ব নাই। সো নানা কারণে আমাদের পিছিয়ে যাচ্ছে। আমি মনে করি এখানে জোর দিয়ে যেটা বলতে চাই, আমাদের ইন্ডাস্ট্রিগুলো যোগাযোগ করা উচিত ইউনিভার্সিটির সাথে, ইউনিভার্সিটিও কোলাবরেট করা উচিত ইন্ডাস্ট্রির সাথে। আমি একটু রেফারেল সিস্টেমটা সম্পর্কে জানতে চাই, কারণ আমরা যে সবাই বিশেষজ্ঞ ডাক্তারের কাছে যেতে চাই, আপনি বলছিলেন যে এটা ওইটার ব্যাপারে আপনার কি? আচ্ছা, রেফারেল সিস্টেম যেটা দেখেন যে যেখানে ভালো রেফারেল সিস্টেম আছে, এবং রেফারেল সিস্টেম হচ্ছে একটা স্বাস্থ্য সিস্টেমের একটা গুরুত্বপূর্ণ অংশ। দ্যাট মিনস আমাকে যদি বলা হয় যে তুমি প্রথমে একটা জায়গায় যাবা এবং তারপরে সিস্টেমে গাইড করবে তুমি ফার্দার কোথায় যাবা, তাহলে সেইটা কিন্তু খুব ভালো। কারণ আমি জানি না যে আমি কোথায় গেলে আমি আমার রোগের ট্রিটমেন্টটা পাবো, আমি তো ইনফর্ম না, কোনো রোগে ইনফর্ম না। তাহলে আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে আমাকে দেখাতে হবে যে আমি প্রথমে কোথায় যাব, কিন্তু সেই জায়গাটা কিন্তু আমাদের ডিফাইন না। কেন ডিফাইন না? আমাদের পাবলিক সেক্টরে নানা রকমের ফ্যাসিলিটিস আছে, আমাদের কমিউনিটি ক্লিনিক থেকে শুরু করে বঙ্গবন্ধু মেডিকেল ইউনিভার্সিটি পর্যন্ত বড় বড় ফ্যাসিলিটিস আছে। আমি যে কোনো জায়গায় সরাসরি যেতে পারি। তাহলে যদি সরাসরি যেতে পারি তাহলে প্রবলেম যেটা হয় যে আমি মাইনর ইলনেসের জন্য আমি হয়তো চলে যাচ্ছি প্রাণগোপালের কাছে, আমি হয়তো চলে যাচ্ছি প্রফেসর আব্দুল্লাহর কাছে অথবা দিন মোহাম্মদের কাছে, কিন্তু সেই জিনিসটা হয়তো একজন মেডিকেল অফিসার বা একজন প্যারামেডিক হয়তো হ্যান্ডেল করতে পারতো। তাহলে এখানে রেফারেল সিস্টেমের গুরুত্ব রয়েছে। ফলে যেটা হচ্ছে যে উপরের দিকে ভিড় বাড়ছে, নিচের দিকে কিন্তু যাদের এই ট্রিটমেন্টটা দেওয়ার কথা তারা দিচ্ছে না বা দিতে পারছে না, বা তারাও কিন্তু ট্রেন্ড আপ হচ্ছে না। কিন্তু সেই কারণে আমাদের কিন্তু আরেকজন প্রাণগোপাল, দিন মোহাম্মদ, আব্দুল্লাহ কিন্তু গড়ে উঠবে না ভবিষ্যতে। এই জায়গায় কিন্তু একটা ম্যাসাকার হবে। আমি যেটা আসি যে সুনির্দিষ্ট, তাহলে রেফারেল সিস্টেম করতে গেলে কি করতে হবে? রেফারেল সিস্টেম করতে গেলে প্রথমে যেটা করতে হবে সেটা হলো ক্যাচমেন্ট, পপুলেশন বেস ক্যাচমেন্ট এরিয়া ডিফাইন করতে হবে। আমাদের কমিউনিটি ক্লিনিক একটা ভালো সুযোগ যে সেখানে ওয়ার্ডে একটা কমিউনিটি ক্লিনিক আছে। তাহলে এই কমিউনিটি ক্লিনিকটাকে যদি আমরা প্রথম সেন্টার করতে পারতাম, এবং সেখানে যে সিএইচসিপি আছে সেটা দিয়ে হবে না, এখানে অ্যাটলিস্ট একজন প্যারামেডিক লাগবে বা নার্স লাগবে বা মেডিকেল মিডওয়াইফারি এই টাইপের লাগবে। আমি এখানে প্যারামেডিকই সাজেস্ট করবো। তাহলে একটা প্যারামেডিক, ট্রেন্ড প্যারামেডিক যদি থাকে, তাহলে আমাকে যদি বলা হয় যে তুমি প্রথমেই প্যারামেডিকের কাছে যাবা, তাহলে সে আমাকে বেসিক কেয়ারটা দিতে পারবে, তারপরে সে যে কেয়ারটা দিতে পারবে না সে তখন উপজেলাতে রেফার করে দেবে। এবং তখন আমার আস্থাটা হবে যে ঠিক আছে, আমাকে তো একজন প্যারামেডিক দেখছে। আমি যদি থাইল্যান্ডের কথা বলি, তাদের কিন্তু এরকম কমিউনিটি ক্লিনিক টাইপের সেন্টারগুলো আছে, কিন্তু সেখানে 5 থেকে 6,000 মানুষের জন্য 3 জন নার্স আছে, এবং তারা নার্সরা কিন্তু সেই সেবাটা দিতে পারে, তাদের প্র্যাকটিস করার অনুমতি আছে, দ্যাট মিনস প্রেসক্রিপশন করার অনুমতি আছে। আমাদের এখানে নার্সদের সেটা নাই। তাহলে থাইল্যান্ড যদি পারে তাহলে আমরা কিন্তু সেখানে করতে পারছি না। তাহলে এখানে এইটা একটা, তাহলে আমাদের প্রথম যে ফার্স্ট কন্ট্যাক্ট যেটা, সেই ফার্স্ট কন্ট্যাক্টটাকে আমাকে শক্তিশালী করতে হবে। কেন শক্তিশালী করতে হবে? সেজন্য আমাকে হ্যান্ডেল করতে পারে, আমি যেন তাকে আস্থায় নিয়ে আসতে পারি। তাহলে আমি যদি তাকে আস্থায় নিয়ে আসতে পারি তাহলে তুমি অন্য জায়গায় চলে যাব। দ্বিতীয় যেটা সেটা হলো যে রেফারেল সিস্টেমে আরেকটা মূল জিনিস যেটা, আমি যে সেন্টারে যাব, সাপোজ উপজেলাতে বা ডিস্ট্রিক্টে আমাকে যদি পাঠানো হয়, তাহলে ডিস্ট্রিক্ট বা উপজেলা আগের থেকে রেডি থাকবে আমাকে রিসিভ করার জন্য। আমাকে যদি ওখানে সাধারণ রোগীর মতো ট্রিট করে তাহলে আমাকে রেফারেল নিয়ে তো লাভ নাই। তার মানে রেফারেলের ওখানে আলাদা একটা কিউ তৈরি করতে হবে, একটা বুথ তৈরি করতে হবে যে রেফারেল রোগী যারা তাদেরকে আলাদা করে দেখার ব্যবস্থা করতে হবে, নতুন রোগীদের সাথে তাদের মেশানো যাবে না। সো এইরকম প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু আমাদের করতে হবে। এবং এটার জন্য যেটা দরকার সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটা এখনকার দিনে যেহেতু আমরা স্মার্টের কথা বলছি, আমাদের আইটি সেক্টর রেডি আছে, তার মানে একটা ইউনিক হেলথ আইডি লাগবে। আমাদের প্রত্যেকটা জনগণের একটা ইউনিক হেলথ আইডি লাগবে। সেই ইউনিক হেলথ আইডি ইলেকট্রনিক্যালি কানেক্ট করে বুঝতে পারবে যে হায়ার হসপিটাল যেটা, হ্যাঁ, যে অমুক কমিউনিটি ক্লিনিক থেকে বা অমুক সেন্টার থেকে এতগুলো রুগী আজকে আসতেছে, তাদের জন্য যেন আলাদা বুথ রেডি করে তাদের যে ব্যবস্থা করা। ঠিক আছে, উপজেলা থেকে যখন ডিস্ট্রিক্ট বা মেডিকেল কলেজে যাবে ঠিক একই সিস্টেম ফলো করতে হবে। এবং রেফারেল সিস্টেম আরেকটা দিক যেটা সেটা হলো ব্যাক রেফারেল। ব্যাক রেফারেল দ্যাট মিনস একটা হায়ার সেন্টারে আমাকে পাঠানো হলো, আমি ট্রিটমেন্ট নিলাম, নেওয়ার পরে দেখা যাচ্ছে যে পরবর্তী যে ফলো আপ সেটা হায়ার সেন্টারে যাওয়ার দরকার নেই, সেটা কিন্তু লোয়ার সেন্টার যেখান থেকে রেফার্ড হয়েছিল সেখানে কিন্তু এটা হ্যান্ডেল করতে পারে। তাহলে রোগীর হ্যাসেল কমে যাবে এবং সিস্টেমের কষ্ট কমে যাবে। তাহলে এই ফরওয়ার্ড রেফারেল এবং ব্যাকওয়ার্ড রেফারেল করার জন্য এই যে মেকানিজমগুলো বললাম এটা করতে হবে। এই সিস্টেমগুলো না থাকলে বিনিয়োগগুলো মানে সেবা হিসেবে যে মানে যে মূল্য প্রডিউস করার কথা সেটা করতে পারে না। রাইট, এটার বিষয়ে যেটা বলবো যে আমি যে লেখাটা আমি লিখেছিলাম সেটা হচ্ছে যে প্রথমে যে আমাদের যে স্বাস্থ্যসেবা যেটা দেওয়া হচ্ছে সেটার ভ্যালু আমরা কেউ বুঝতে পারি না। আমাদের সরকারি হসপিটাল ধরেন একটা অপারেশন করছে, সেটা তো 5 লাখ টাকা মূল্য হলো, কিন্তু আমি যেহেতু 10 টাকার টিকিটে বা 200-500 টাকা দিয়ে সেই ট্রিটমেন্টটা নিচ্ছি, আমি সেটার ভ্যালু বুঝতে পারছি না। ঠিক হসপিটাল অথরিটিও কিন্তু সেটার ভ্যালু বোঝে না। এবং আমি মনে করি যেটা সরকারও
স্বাস্থ্য মন্ত্রণালয় বা সরকারও সেই ভ্যালুটা বোঝে না। সরকার বা স্বাস্থ্য মন্ত্রণালয় যেটা হিসাব করছে, সে 38,000 কোটি টাকা দিচ্ছে, সে 38,000 কোটি টাকা এই স্বাস্থ্যের জন্য খরচ হচ্ছে, কিন্তু 38,000 কোটি টাকা হয়তো 10 গুণ বেশি সেবা তৈরি করছে, হয়তো দেখছে এটা 3,80,000 কোটি টাকা সেবা তৈরি করছে, কিন্তু সে সেটা কিন্তু জানে না। এবং এই জিনিসটা আমি যেটা মনে করি, আমি যেটা বলেছিলাম যে সরকার যদি জানতো আসলে সে কত হাজার কোটি টাকা সেবা প্রডিউস করছে, তাহলে কিন্তু এটা তার পলিটিক্যাল যে স্লোগান সেখানে ব্যবহার করতে পারতো যে আমি এত হাজার কোটি টাকার সেবা দিচ্ছি, এবং সেই ক্ষেত্রে সে কিন্তু সরকার ইন্টারেস্টেড হতো যে স্বাস্থ্য আরও বিনিয়োগ করতে। এবং আরও যেটা মনে করি আমি, যেটা সেটা স্বাস্থ্যকে আমরা খরচ হিসেবে কখনো দেখব না, এটাকে বিনিয়োগের আকারে দেখতে হবে। কারণ আমাদের 5 থেকে 7% মানুষ কিন্তু দারিদ্র সীমার নিচে চলে যাচ্ছে এই স্বাস্থ্যের পকেট থেকে খরচ করার জন্য। এইটাকে যদি আমরা, এই পতনটা যদি আমরা রোধ করতে পারতাম, এই জন্য কি স্বাস্থ্য বীমা চালু দরকার? এই জন্য স্বাস্থ্য বীমা হোক। এখন স্বাস্থ্য বীমার বিষয় যেটা, সেটা হচ্ছে যে আমাদের মতো দেশের স্বাস্থ্য বীমাটা কতটুকু প্রযোজ্য সেটা একটু আলোচনার বিষয়। আমার যেটা সুনির্দিষ্ট প্রস্তাব সেটা হচ্ছে যে আমাদের প্রাইমারি কেয়ার আমাদের 3 স্টেজে দিতে হবে। যে প্রাইমারি কেয়ারটা কোনো প্যাকেজ না বা কিছু না, প্রাইমারি কেয়ার দিতে হবে, শহরে হোক গ্রামে হোক, এটা সেন্টারগুলোকে ফাংশনাল করতে, আমাদের কমিউনিটি ক্লিনিক, ইউনিয়ন এবং উপজেলা হেলথ কেয়ার পর্যন্ত যে সেন্টারগুলো আছে সেটাকে ফাংশনাল করতে হবে। দ্বিতীয় যেটা করতে হবে সেটা হচ্ছে যে ইমপেশেন্ট কেয়ারের জন্য সেকেন্ডারি কেয়ার এবং লিমিটেড টার্সিয়ারি কেয়ার, যেটা মেডিকেল কলেজ পর্যন্ত দেওয়া যেতে পারে, সেটার জন্য আমাদের 1 লক্ষ টাকার একটা পারিবারিক কার্ড দরকার। এবং এই 1 লক্ষ টাকার কার্ড যদি আমার পরিবারকে দেওয়া হয়, তাহলে দেখা যাচ্ছে যে আমার পরিবারের যে ইমপেশেন্ট কেয়ার লাগবে সেটা হচ্ছে যে এটা হয়ে যায়, এবং 95% পরিবারে কিন্তু 1 লক্ষ টাকার বাউন্ডারির ভিতরে সেবাটা দেওয়া সম্ভব হয়। এটাও ট্যাক্স বেসড হবে, সরকারি সিস্টেমে হতে হবে। এর বাইরে যে 5% বা 7% মানুষের যে দুরারোগ্য বা এক্সপেন্সিভ ট্রিটমেন্ট দরকার হয়, ক্যান্সার, কিডনি ডায়ালিসিস অপারেশন ইত্যাদিতে দরকার হয়, সেটার জন্য একটা বিমা দরকার। এবং সেই বিমাটা হতে পারে, যেহেতু আমাদের ইনফর্মাল সেক্টরের বেসটা বেশি, তাহলে সেই বিমাটা ফর্মাল সেক্টরে মাত্র 50 থেকে 60 লক্ষ মানুষ এখানে কাজ করে আর কি, বা 70 লক্ষের মতো, বাকিটা ইনফর্মাল সেক্টরে এখানে কাজ করে। তাহলে এটা যেটা হতে পারে যে একটা মেকানিজম হতে পারে যে আমাদের প্রত্যেকের, আমাদের একটা স্টাডি আছে যে যদি 20 টাকা করে মোবাইল, আমাদের 18.5 কোটি মোবাইল ফোন ইউজার আছে, তো 20 টাকা করে যদি মাসে নেওয়া হয়, 20 টাকা করে কিন্তু এখন একজন পথের ভিক্ষুকও দিতে পারে, 20 টাকা করে যদি মাসে নেওয়া হয়, তাহলে এখান থেকে প্রায় 4,500 কোটি টাকার মতো রেভিনিউ চলে আসে। সরকার যদি আরও কিছু এখানে ভর্তুকি দেয়, এবং এটা যদি এমন একটা ফান্ড হয় যে এই ফান্ডে এক্সটার্নাল ফান্ডগুলো আসতে পারবে, ডিপিসটা দিতে পারবে, আমাদের প্রবাসী ভাইয়েরা দিতে পারবে, এবং সেখানে যদি 10 থেকে 15,000 কোটি টাকা একটা ফান্ড হয়, তাহলে 5 থেকে 7 লক্ষ 8 লক্ষ টাকা ট্রিটমেন্টের জন্য এই ফান্ড থেকে প্রতি বছর দেওয়া কিন্তু সম্ভব। তার মানে আমি যেটা সংক্ষেপে যেটা বলি, আমাদের 3 স্তর বিশিষ্ট ফাইন্যান্সিং ব্যবস্থা লাগবে। প্রাইমারি কেয়ারের জন্য ফ্রি, সেকেন্ডারি কেয়ারের জন্য একটা বাউন্ডেড বিষয় লাগবে, যে 1 লক্ষ টাকার একটা প্যাকেজ দিয়ে শুরু করা যেতে পারে, যেটা ইন্ডিয়া 5 লক্ষ টাকা করেছে। এবং এটা যদি করা হয়, এই যে 1 লক্ষ টাকার ইমপেশেন্ট সেবা, এবং সেটা বলে দিতে হবে যে প্রথমে তোমাকে উপজেলা হেলথ কমপ্লেক্স দিয়ে শুরু করতে হবে, তাহলে কিন্তু রেফারেল সিস্টেম অটোমেটিক্যালি তৈরি হয়ে যাবে। কিন্তু আমি যদি উপজেলাতে না যাই, যদি ডিস্ট্রিক্ট বা মেডিকেল কলেজে চলে যাই, তাহলে আমাকে হয়তো কিউতে থাকতে হবে পিছনে, অথবা আমাকে স্ট্যান্ডার্ড প্রাইস দিয়ে সেবা নিতে হবে। তাহলে সাধারণ মানুষ যারা, তারা কি করবে, তারা কিন্তু কিউতে থেকে সেবাটা নেবে। আর ধনী মানুষ যারা আছে তারা এই সুযোগ নেবে না, তারা দেশের বাইরে চলে যাবে, প্রাইভেটে চলে যাবে। তার মানে 60% মানুষের সেবা কিন্তু আমরা এখান থেকে নিশ্চিত করতে পারবো। এই জন্য এই যে জিনিসটা হতে হবে, পারিবারিক স্বাস্থ্য কার্ড এবং মিনিমাম বেনিফিট প্যাকেজ, সেটা কিন্তু ইউনিভার্সাল হতে হবে। এটা দরিদ্র ফোকাস বা এটা হলে এটা এখানে কাজ করবে না। অসংখ্য ধন্যবাদ ডক্টর সৈয়দ আব্দুল হামিদ, আপনার অসাধারণ সুন্দর তথ্যের জন্য, ইনফরমেশন অ্যানালিসিসের জন্য। আমার মনে হয় যে আমাদের স্বাস্থ্য অর্থনীতি নিয়ে একটা দারুণ আলোচনা হলো, এবং স্বাস্থ্য খাতেরও একটা চুলচেরা বিশ্লেষণের মতো হলো। আমরা প্রত্যাশা করি যে আমাদের যারা পলিসি মেকারস আছেন, তারা যদি আমাদের এই আলোচনাটা শোনেন, কিংবা যারা স্বাস্থ্য খাতে কাজ করেন, তারা যদি এই আলোচনাটা শোনেন, তারা একটা সিদ্ধান্ত নিতে পারেন। আমাদের উচিত স্বাস্থ্য খাতের সমস্ত বিনিয়োগকে বিনিয়োগ হিসেবে দেখা, এটা কোনো খরচ হিসেবে দেখা না। স্বাস্থ্য এবং শিক্ষা খাতে বিনিয়োগ করতে হবে, এবং সেই বিনিয়োগ যথাযথভাবে যার যার কাছে যত কার্যকরভাবে পৌঁছাতে পারে সেটি নিশ্চিত করতে হবে। সেই করবার দায়িত্ব রাষ্ট্রীয়, বেসরকারি সকল খাতের। আমরা প্রত্যাশা করব সেই প্রক্রিয়া, সরকার নানাভাবে চেষ্টা করছেন মানুষকে স্বাস্থ্যসেবা দেওয়ার জন্য, সেই প্রক্রিয়াকে, এই বিষয়গুলোকে মাথায় নিয়ে তারা কাজ শুরু করবে আগামী দিনের জন্য, এবং মানুষের কল্যাণে তারা নিবেদিত থাকবেন। প্রিয় দর্শক, সবাই ভালো থাকবেন।